আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। আজকে আমরা 2008 সালের প্রথম প্রশ্ন সমাধান করব এবং আজকের প্রশ্নের প্রশ্ন সংখ্যা তুলনামূলকভাবে আগের তুলনায় বেশি থাকবে। এইভাবে আমরা যতই এগোতে থাকবো প্রাইমারি প্রশ্ন সংখ্যা ধীরে ধীরে বেশি গিয়ে থাকবে। তো যাই হোক, আজকে আমরা কথা বলবো মূলত 2008 সালে 31/10 যে পরীক্ষাটি হয়েছিল এই পরীক্ষাটি নিয়ে। এটা কোড ছিল ধানসিঁড়ি। আমাদের আগের গুলো বিভাগ ভিত্তিক ছিল 7 সাল পর্যন্ত। এরপরে মূলত কোড ভিত্তিক এক একটা এরিয়ার জন্য প্রশ্ন ছাপা হয়েছিল। সো এখন থেকে আমরা কোড ভিত্তিক দেখবো। ঠিক আছে, ওকে। এবার একটু খেয়াল করেন যে এই হচ্ছে, আপনারা জানেন যে আমার ম্যাথ টিউটর বইটি, যে বইটি বেসিক থেকে সিকোয়েন্স ভিত্তিক লেখা, আর এটি হচ্ছে 11তম থেকে 20তম গ্রেডের লিখিত গণিত বই। যাদের লিখিত গণিতের সমস্যা আছে এই বইটা এনাফ। আর যারা এমসিকিউর জন্য চিন্তা করতেছেন তাদের জন্য ম্যাথ টিউটর বইটা যথেষ্ট ভালো। আমরা আজকে প্রথম অঙ্কটি দিয়ে মূলত শুরু করব। বলুন তো এখানে কি বলা আছে? এই অঙ্কে মূলত বলা হচ্ছে কোন ত্রিভুজের বাহুগুলো লম্ব দ্বিখণ্ডক। লম্ব দ্বিখণ্ডক চিনেন? দেখেন, আমি হাতে এঁকে দেখাতে হবে কিন্তু আপনারা বুঝতে পারবেন বিষয়টা। ধরেন এটা একটা ত্রিভুজ। হুম। এইটাকে ধরেন, এটাকে যদি একটা বাহু চিন্তা করেন, আমি আপনাদেরকে আলাদাভাবে একটু দেখাই। এখানে কয়টা বাহু বলেন তো? তিনটা। তো তিনটি বাহু। তিনটা বাহুর ধরেন একটা বাহু নিয়ে আপনাদেরকে একটা নমুনা দেখায়। আপনারা ত্রিভুজ দিয়ে অনেক সময় অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এরকম মধ্যবিন্দু নির্ণয় করছেন কিনা বলেন তো? জি স্যার। আমি জাস্ট অনুমান ভিত্তিক দেখাচ্ছি, হ্যাঁ। এরকম ভাবে নিয়ে করছেন কিনা? হুম। করছেন না? মাঝখানে স্কেল জি ফেলে স্যার। মধ্যবিন্দুটা জি নিছেন স্যার। নিছেন কিনা? জি স্যার। স্যার, এই টাইপের যদি আপনি কোনো, এই যে বাহুটাকে যদি লম্ব দ্বিখণ্ডিত করেন, এক হচ্ছে এর উপর লম্ব থাকবে, আবার সমান দুই অংশে ভাগ থাকবে, বিভক্ত তাহলে থাকবে। আমাদের তিনটা লম্ব দ্বিখণ্ডক পাবো, রাইট? তো জি। এর ভিতর এখানে একটা পাবো, আমি হাতে হাতে এঁকে দিচ্ছি কারণ এখানে স্কেল দিয়ে আঁকার সুযোগ নেই। কথা বুঝতে পারছেন কিনা? তার মানে এই লম্ব দ্বিখণ্ডক যেগুলো, এটা যদি আমি কি করতে থাকি, এভাবে আগাতে থাকি, আগাবে কিনা বলেন তো? এটা তো এই জি বরাবর, আমার এদিকে দরকার নেই, তবু আপনাদের আঁকার সুবিধার্থে বলতেছি। ঠিক আছে। তারপর ধরেন এটা বরাবর গেল, বুঝতে পারছেন কিনা? এরপর ধরেন হুম। এই বরাবর গেল, বলেন বুঝতে পারছেন কিনা? তাহলে আমাদের এই জায়গাটা একটা বিন্দুতে মিলিত হলো না? বলেন। জি স্যার। জি। এটি হচ্ছে মূলত আমাদের কেন্দ্র। এটি কি বলেন তো? এটি হচ্ছে মূলত আমাদের কেন্দ্র। তো এই যে কেন্দ্রটা, এই কেন্দ্রটার নাম, এটাই জানতে চেয়েছে যে ত্রিভুজের বাহুগুলো লম্ব দ্বিখণ্ডক। মানে যখন আপনি লম্বভাবে দুটো খণ্ড করবেন, তখন এটা যে কোনো দিক দিয়েই যেতে পারে। আমার কথাটা বুঝতে, যেমন দেখেন এটা কিন্তু ওই, এটা বরাবর দিয়ে যায় না, বাহির দিয়ে চলে গেছে, এটা আবার এদিক দিয়ে গেছে, এটা আবার এদিক দিয়ে গেছে। এটা কোন দিক দিয়ে যাবে এটা ঠিক নাই, কিন্তু এটা এই বাহুর উপর এরকম একটা লম্ব দ্বিখণ্ডক, এই বাহুর উপর এটা একটা লম্ব দ্বিখণ্ডক, এই বাহুর উপর এটা একটা লম্ব দ্বিখণ্ডক। ক্লিয়ার? এখন জি স্যার। এটাকে এই কেন্দ্রটাকে বলা হয় পরিকেন্দ্র। মানে আমি সহজ কথা বলি যে এটা কি একটা পরিধির একটা বাহু না? বলেন, এটা হুম পুরোটাই মিলে হুম কি একটা পরিধি না? এখান থেকে এইটুকু দূরত্ব, এটা একটা পরিধি না? আপনি মনে রাখবেন জি যেভাবে এই পরিধি থেকে যেটা আসবে, পরিধি থেকে যে লম্বদ্বিখণ্ডক গুলো আসবে, সেটার যে কেন্দ্র, সেটি হচ্ছে পরিকেন্দ্র। সেটি হচ্ছে কি আমাদের পরিকেন্দ্র। বলেন বুঝতে পেরেছেন কি? সবাই একটু কমেন্টে জি জানাবেন Yes, বুঝতে sir. পেরেছেন কিনা। ওকে, তাহলে আমাদের উত্তর হচ্ছে কি পরিকেন্দ্র। এবার আমি একটু পরের অঙ্কে যাচ্ছি। এখানে বলা হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি সমান হচ্ছে 5, এ বি সমান হচ্ছে 3, এ কিউ প্লাস বি কিউ সমান কত? রাইট? আমাদের একটা কথা এর আগেও বলেছিলাম যে এ কিউ প্লাস বি কিউবের সূত্র কি? এ কিউ প্লাস বি কিউবের সূত্র A হচ্ছে, plus এখানে B whole প্লাস cube minus 3AB into A plus B. প্লাস হবে, ভিতরে প্লাস আছে, বাহিরে কি হবে? মাইনাস হবে, মাই আবার ব্র্যাকেটে আবার Minus. কি হবে? প্লাস হবে। But এটা আমি এর আগে অনেকবার plus. বলেছি, আবারও বলছি যে এই সূত্রগুলো এখানে প্লাস থাকলে এখানেও প্লাস হয়, এখানেও প্লাস হয়। ভিতরে প্লাস থাকলে বাহিরে তার বিপরীতটা হয়।
যেমন এরকম সূত্র আমাদের এ কিউব মাইনাস বি কিউব। তো এই ক্ষেত্রে কি এখানে মাইনাস আছে না, তাহলে আমাদের এখানে কি হবে, মাইনাস হবে। ভিতরে মাইনাস আছে, বাইরে কি হবে, প্লাস হবে। প্লাস। আবার ব্র্যাকেটটা কি হবে, মাইনাস হবে। এই সূত্রগুলো মুখস্থ না করে এই প্যাটার্নটা মাথায় রাখবে। এখানেও খেয়াল করে দেখেন, মাইনাস মাইনাস মাইনাস, ক্লিয়ার? তাহলে সূত্রটা মনে রাখতে সুবিধা হবে। ওকে, আমরা এই যে সূত্রটা, এটা যদি আপনার মাথায় থাকে তাহলে সূত্র না লিখেও সমাধান করতে পারবেন। এই মানটা দেখেন, এটা প্লাস, এটাও প্লাস, তার মানে এই মানটা আমাকে প্রথমে কি করতে হবে, ঘন করতে হবে, অথবা এভাবে মান কিউব। বসেও দেখতে পারেন। তো এখানে যেহেতু প্লাস, তাহলে বাহিরে থ্রিটা আমার মাইনাস দিয়ে লিখতে হবে, রাইট? থ্রির সাথে এ বি আছে, তাহলে এ বি কত, 3। আবার এরপর এই ব্র্যাকেটটা আবারও আমার বসাতে হবে, তাহলে এটার মান কত, 5। ক্লিয়ার? তাহলে 125, জি। এর থেকে 9, 5 9 45। 45। তাহলে 20 20, 45। এখানে 25 চলে গেলে কত থাকে, এখানে 80। ক্লিয়ার? তাহলে আমাদের উত্তর কি, 80। এখন এই অঙ্কটা পরীক্ষার হলে যদি এইভাবে সূত্র ফেলে করতে থাকেন তাহলে ঝামেলার। আমাদের এই সূত্রটা মেমোরিতে একদম স্পষ্ট ভাবে রাখতে হবে। আমরা যা শুধু এখানে অঙ্কটা সমাধান করব কিভাবে। এটা কি প্লাসের না, এটাও প্লাসের আছে, প্লাস। তার মানে এটা আমার কিউব হবে। তাহলে এটা প্লাস আছে, তাহলে আমার এখানে মাইনাস হবে। 3 আছে, তাহলে 3ab, তার মানে কি পরেরটা বসাবো এবং এটাকে আবার বসাবো, কারণ ওই যে দেখেন, ক্লিয়ার? তাহলে 125 আর হচ্ছে আমার 45, তাহলে সমান সমান 80। কয়েক সেকেন্ডে অঙ্কটা হয়ে যাবে, ক্লিয়ার? এটা বেসিক থেকেই সম্ভব। বলেন বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। জি স্যার। আহ আমাদের আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতে হচ্ছে, আজকের লাইভটি আমাদের ফেসবুকে পাবলিশ হয়নি, কারণ আমি অনেকক্ষণ চেষ্টা করার পরেও এটা সক্ষম হয়নি। বুঝতে পেরেছেন? আপনারা যারা রেকর্ড দেখতেছেন ভালো, আমি ভিডিওটা পরবর্তীতে ফেসবুকে আপলোড করে দিব, আহ হয়তো পরেও দেখতে পারবেন। ওকে, এবার চলেন আমরা একটু পরের অঙ্কে যাচ্ছি। এবার 3 নম্বর অঙ্কটাতে দেখেন, এখানে বলা হচ্ছে কয়ের বয়স কয়ের বয়সের দ্বিগুণ। আবার এটা একটু ভালো করে খেয়াল করেন, কয়ের বয়স কয়ের বয়সের দ্বিগুণ, আবার কয়ের বয়স কয়ের বয়সের 3 গুণ। কেমন একটা প্যাচ প্যাচ লাগে না? তাদের বয়সের সমষ্টি হচ্ছে 77। তাহলে ক খ এর বয়সের পার্থক্য কত হবে? দেখছেন একটা অঙ্কের ভিতর প্যাচ দিছে, কিন্তু এত প্যাচ মানুষ দেয় বলে, অনেকগুলো প্যাচ না? জি প্রথমত স্যার। হচ্ছে, এই অঙ্কটা যদি আপনি এইভাবে ধরতে যান অনেকক্ষণ সময় লাগবে। কেন সময় লাগবে? দেখেন, যদি খ এর সাথে এর আছে, তাই না? তার মানে আপনি যদি খ এক্স ধরতে চান, তাহলে ক হবে কি বলেন তো, আমার 2x হবে। খেয়াল করে দেখেন, প্রবলেমটা অন্য জায়গায়। এখানে আবার দেখেন, কয়ের বয়স ক্ষয়ের বয়সের 3 গুণ, মানে ক্ষয়ের যে বয়সটা, এই যে সরি, গয়ের যে বয়সটা গয়ের বয়সের 3 গুণ। তার মানে আমি যদি এখানে গ ধরি, তাহলে এই কয়ের বয়সটা ক্ষয়ের বয়সের 3 গুণ। তাহলে 3 গুণ মানে কি, 3 দ্বারা ভাগ করলে তো এটার 3 গুণ এটা হবে, তাই না? তাই কেন, এর সাথে 3 গুণ করেন এটা আসবে। এই অঙ্ক তো এটাই বলছে, নাকি বলেন? তাহলে এইটুকু কে কে বুঝেন নাই আমাকে একটু কমেন্টে জানান, প্লিজ একটু দ্রুত কমেন্টে জানান, এইটুকু কে কে বুঝেননি। স্যার এখানে স্যার তো এখানে বলছে স্যার গুণ, কয়ের বয়স তাহলে ভাগ আর কেন দিল? গয়ের বয়সের 3 গুণ। হুম, স্যার এখন 3 নাম্বারটা একটু খেয়াল বিষয়টা করেন। আপনাকে বলছি। ধরেন, কয়ের বয়সের 3 গুণ হচ্ছে কে, বলে? এখানে গ। আপনি ম্যানুয়ালি গ। দেখেন, কয়ের বয়স গয়ের বয়সের 3 গুণ, তাই কিনা? হুম। কয়ের বয়সটা গ যে বয়স থাকবে তার 3 গুণ। এইটুকু তো বুঝছেন? জি স্যার। এইটুকু ক্লিয়ার কিনা আমাকে বলে? জি। ক্লিয়ার? তাহলে কয়ের মান কত, 2x, রাইট? তাহলে জি। গ ইন্টু 3। তাহলে সুতরাং গয়ের মানটা এই পাশে আসলে কি 2x এর নিচে ভাগ হবে না? জি স্যার। জি। বললেন, এখন কি বুঝতে ও পারছেন? আচ্ছা আচ্ছা। জি স্যার। জি এটার স্যার, একটা এখন বুঝতে মেথড হচ্ছে পারছি। ওই ব্যাক ক্যালকুলেশন। ব্যাক ক্যালকুলেশন কি, এর যে দেখেন, এর 3 গুণে, তাই কিনা? এই যে দেখেন, গয়ের 3 গুণ হচ্ছে এ, তাই না? এর 3 গুণে, এখন এর 3 গুণ আমি তো এটা অলরেডি ধরে ফেলেছি, অলরেডি ধরে ফেলেছি না? দেখেন ধরে ফেলেছি কিনা। এখন তো জি। তাহলে আমি ঠিক আছে। এখানে সমাধান আর আগাতে পারতাছি না, কারণ অলরেডি খ ধরা হয়ে গেছে, ক ধরা হয়ে গেছে। আমি কি সমাধান আগাতে পারতাছি? কারণ এখন আবার বলছে ক হবে গয়ের 3 গুণ। এখন যদি গ ধরি, ওকে গ ধরলাম, আপনি যদি এখানে গ ধরেন, ঠিক আছে, গ এক্স ধরেন, তাহলে ক হবে কত,
3x, রাইট? তাই তো হবে। জি তাহলে জি আবারও তো সমস্যা এখানে, এখানে গিয়ে সমস্যা বাঁচবে না যে স্কোয়ার ক্ষয়ের বাই দ্বিগুণ। হচ্ছে ক, জি সমস্যা হবে কিনা? জি তখন স্যার। আপনি কি, ওই আবার ওই ভাগের কাজটা আমাকে করতে হবে না এখানে গিয়ে? এই জি স্যার। কারণে আমি আমার মতো করে আগালাম। এখন এই জিনিসটা আমি যেমন মুখে মুখে করলাম, আপনারা মুখে মুখে করতে পারেন না, এই জায়গাটাই বেসিক দুর্বল। আমি কি কথাটা বুঝাতে পারছি? আমি জি কিভাবে স্যার। করলাম, যে কে এর সাথে 3 গুণ করে যা পাবো, দেখেন সেটা কি পাবো, ক পাবো। ক তাহলে পাবো। পেতে হলে যা গুণ করে পাই তা ভাগ করে পাবো। এই মেথডটা আমি কতবার শিখেছি বলেন, শিখেছি কিনা? যে আপনি ক জি কে পাচ্ছেন কিভাবে, এর সাথে 3 গুণ করে। তাহলে পাবেন কিভাবে? এবার উল্টো কাজটা করতে হবে, গুণ করলে ভাগ করতে হবে। এবার কে 3 দ্বারা ভাগ করলে পাবেন। ক্লিয়ার? জি উল্টো। স্যার। এখন আসেন পুরো ব্যাপারটা, এইভাবে অঙ্কটা আপনি যোগ টুগ করে আপনি কি করবেন। ধরেন এখানে এক্স আছে, 2x আছে, তারপর 2x/3 আছে, এটা সমান 77। বলেন তো এখান থেকে এক্স এর মান আপনি বের করতে পারবেন না? পারবেন কিনা? জি এই স্যার। আপনারা এক দুজন যারা আছেন তারা একটু রেসপন্স করে না, না হলে ক্লাসে মনে হচ্ছে জি যে স্যার। তারা বুঝতেছেন না। আমি আরো কয়েকজনকে এই সুযোগে একটু অ্যাপ্রুভ করে দিচ্ছি। ওকে, বলেন বুঝতে পারছেন কিনা? এটা এটা জি কি স্যার। জি পারবেন না? এটা পারার পর অঙ্কে কি বলছে, যে ক ও গ এর বয়সের পার্থক্য। তাহলে আপনার আগে ক বের করতে হবে এবং কে খ বের করতে হবে। এই দুটোর একটা রেজাল্ট পাবেন, এদের পার্থক্যই তো চাইছে নাকি বলে? জি জি স্যার। স্যার। জি স্যার। পার্থক্য চাইছে না? আপনারা এটা মিনিমাম করতে গেলে অনেকক্ষণ সময় লাগবে, বুঝতে পারছেন? অনেকক্ষণ সময় লাগবে। তাহলে এই টাইপের অঙ্ক এইভাবে তো আমরা সমাধান করব না। আমি এটা আপনাকে কি করে দিলাম, একটা ফ্রেম দাঁড় করিয়ে দিলাম, অঙ্ক করবেন, অঙ্ক হয়ে যাবে, ওটা আপনার কাজ। কিন্তু আমি এই মেথডটাই ফলো করব না। কেন? কারণ এইটা দাঁড় করানো তো একটা জটিল ব্যাপার, অনেকেই পারবে না, ভুল করবে, তাই কিনা? জি জি স্যার। স্যার। তাহলে আমরা এটা কিভাবে করব? আসেন, আপনারা জানেন মেথডটা কিন্তু ওভাবে চিন্তা করেন না। এই যে দেখেন তো, এখানে ক আর খ দেওয়া আছে, রাইট? খেয়াল করে, জি এখানে ক্ষয়ের দ্বিগুণ, তার মানে এটা 2, এটা হচ্ছে 1। বলেন কথাটা ঠিক কিনা? এটা 1, এটা জি 2 না? তাহলে কি আমরা এটা অনুপাত আকারে লিখতে পারি না? 2:1 লিখতে পারি কিনা? পারি জি স্যার। জি স্যার পারি। তারপরে দেখেন এখানে বলছে, আমাদের পরে কি বলছে, কয়ের বয়স গয়ের, দেখেন তিন কয়ের গুণ। বয়স কি বলছে, গয়ের 3 গুণ। তাহলে যদি 3 হয়, খেয়াল করে দেখেন, যদি আমার কি 3 হয়, মানে গয়ের 3 গুণ, যদি আমার 1 হয়, তাহলে কি আমার হবে কত, 3। এটাই তো হবে নাকি বলে? জি জি স্যার। এইটুকু কি জি বুঝতে পারছেন না পারেন নাই বলেন? জি স্যার জি স্যার বুঝতে একটু পারছি। বুঝতে। এইটুকু বুঝতে পারছেন? তাহলে জি ব্যাপারটা স্যার। কি বলছে, কয়ের বয়সটা ক্ষয়ের দ্বিগুণ। তার মানে যদি 1 হয়, দ্বিগুণ। আবার পরে কি বলছে, কয়ের বয়সটা গয়ের 3 গুণ, যদি 1 হয়, 1। 3 গুণ। এখন এটা আমি কেন লিখলাম বলেন তো? কারণ হচ্ছে আমি এটা রুল ব্যবহার করে অঙ্কটা করতে পারি। কারণ এখানেও আছে, এখানেও আছে, জাস্ট এটা আড়াআড়ি সাজিয়ে নিব। ব্যস্ত অনুপাত, যারা আমার অনুপাতে ক্লাস করছেন তারা জানেন, এটা ব্যস্ত অনুপাত আকারে সাজিয়ে নেওয়া যায়। বলেন সাজিয়ে নেওয়া যায় কিনা? তাহলে জি আগেরটা পরে, পরেরটা আগে। তাহলে দেখেন তো, আমার একটা ধারাবাহিক অনুপাতে চলে আসলো না? এটা সমান আমি এটা এখন লিখতে পারি না, ক প্লাস ক সমান সমান হচ্ছে 1:2। আবার কি ক অনুপাত ব সমান সমান হচ্ছে 3:1। লিখতে পারি কিনা দেখেন তো? জি স্যার। এটা যদি জি আমরা স্যার। পারি, তাহলে আমরা এবার কি করব, রুলে অ্যাপ্লাই করব। তাহলে প্রথমটা কি খ, তাই কিনা? পরেরটা কি ক, তারপরেরটা কি ঘ। এরপর তিন, 3 দুগুণে এটা গুণ করেন, 3 দুগুণে 6, 2 একে 2। বলেন আমরা তাহলে 3 জনের অনুপাতটা পেলাম কিনা? জি স্যার। আমরা জি স্যার। 3 জনের অনুপাতটা পেলাম। এখন বলছে অনুপাতের নিয়মে কি, যা দেওয়া থাকবে সেদিকে অনুপাত নিয়ে দৌড়ায় যেতে হবে। বলেন তো কি দেওয়া আছে, সমষ্টি।
সমষ্টি। কি দেওয়া আছে? সমষ্টি। তাহলে এই অনুপাতকে কোথায় নিয়ে যেতে হবে? সমষ্টির দিকে। যোগ তার মানে সমষ্টি। এই করতে হবে। অনুপাতটাকে সমষ্টি বানাতে হবে। তার আগে কি করব আমি? এটাকে সংখ্যায় রূপান্তর করব। কি করব বলেন তো? সংখ্যায়। সংখ্যায় রূপান্তরের সংখ্যা। নিয়ম কি? যে অনুপাত থাকবে তার এক্স। সাথে এক্স গুণ করে দেব। তাহলে আমার এটা কি সংখ্যায় রূপান্তর হলো। ক্লিয়ার? তাহলে এই তিনটা যোগ করলে আমার 77 হবে। তাহলে তিনটা যদি যোগ করেন কত হবে? 9 2 কত বলেন? 11x। 11। তাহলে 11 এক্স এটা একটা সমষ্টি অনুপাতের, আর বাস্তবে সমষ্টি কত? 77। তাহলে 77। আমি যদি এখানে এক্স এর মান বের করি, 11 দিয়ে কাটলে 7 না? বলেন জি স্যার। 7 কিনা? এখন আমার কাছে চাইছে কি এদের ক আর খ এর পার্থক্য। ক কোনটা বলেন তো? ক হচ্ছে এটা। খ কোনটা? খ হচ্ছে এটা। 6। বলেন এইটুকু বুঝতে সমস্যা আছে কিনা? তাহলে এই দুটোর জি না পার্থক্য স্যার। কত বলেন তো? এই দুটোর পার্থক্য কত? 6 থেকে 3 থ্রি এক এক্স। যদি 21। চলে যায় 3 না? বলেন। তাহলে আমি 33। সুতরাং পার্থক্যটা সহজে বের করতে পারবো না? সাত তিন বলেন সাত 21। পার্থক্যটা কত? জি থ্রি স্যার। 21 এক্স স্যার। তাহলে 3x 21। মানে কি 3 × 7, তাহলে কত? 21। 21। তাহলে উত্তর কত? 21। বলেন বুঝতে পেরেছেন কিনা? 21। শুনেন, জি স্যার, একটা পারফেক্ট। প্রশ্নে এক দুটো অঙ্ক থাকবে যেটা আপনার 1-1.5 মিনিট সময় লাগবে। ওটা মেনে নিতে হবে। 20টা অঙ্কের ভিতর হয়তো একটা থেকে দুটো অঙ্ক লাগবে। তাহলে ওটা পুষাবেন কিভাবে? বাকি অঙ্কগুলো 4-5 সেকেন্ডে সমাধান করবেন। আমি কি বুঝাতে পারছি কিনা? বলেন বুঝতে পারছেন কিনা? জি স্যার। কমেন্টে একটু কথা বলেন। জি স্যার, ঠিক আছে। খুব দ্রুত একটু কমেন্টের দিকে আমি তাকাচ্ছি। সবাই একটু খুব দ্রুত কমেন্টই করে। ক্লিয়ার? ওকে, মাশাআল্লাহ। তাহলে এই অঙ্কগুলো কখন আপনি ধারাবাহিক অনুপাতে আনবেন? এই যে দ্বিগুণ তিনগুণ বলা থাকলে দেখবেন এই দুটোর ভিতর কোনোটা কমন আছে কিনা। যেমন এখানে দুটো ক কমন ছিল, আর দুটো ক কমন থাকাতেই আমি ধরে নিয়েছি এই অঙ্কটা ধারাবাহিক অনুপাতে সমাধান করতে পারবো। ওকে, এখন আসেন আমরা 4 নম্বর অঙ্কটা দেখবো। 30 জন শ্রমিক একটি কাজ 21 দিনে শেষ করতে পারে। কি বলছি? 30 জন শ্রমিক একটি কাজ 21 দিনে শেষ করতে পারে। 18 দিনে কাজটি শেষ করতে কত সময় লাগবে? আমরা এই ধরনের অঙ্কের আমাদের মেথডটা কি? এটা হচ্ছে পিট, তাই না? এটা টাইমার। হচ্ছে কি? জি। পিট। আমরা টাইমার। এইগুলো মূল ক্লাসে অনেক বেশি কথা বলি। এখন তাহলে পি আর টি এর প্রথম সম্পর্কটা কি? গুণ, গুণ। তাই কিনা? তারপর যেটা থাকবে জি। ওটা ভাগ। এখানে কি আছে? টি আছে, তাই না? তার মানে এটা ভাগ। তাহলে আমরা পাবো কি? পি, তাই না? তাহলে এখানে জি। পি হচ্ছে 30, টি হচ্ছে কত? 21। আর দেওয়া আছে কি আরেকটা টি, ওটা কত দেওয়া আছে? 18। 18। তাহলে 18। 18। আমরা যদি 3 × 6 = 18, 5 × 6 = 30, 3 × 7 = 21, তাহলে 5 × 7 = 35। তার মানে 35। ফাইনালি আমার 35 জন লোক কাজটা শেষ করবে, কিন্তু তারা বলছে নতুন। মানে এটা হচ্ছে আমি যদি এই 18 দিনে কাজটা শেষ করি, ডাইরেক্ট দেখেন 21 দিনে কাজটা করলে আমার লোক লাগতেছে 30 জন। আমি যদি 21 দিন থেকে কমায় 18 দিনে করি, দেখেন 18 দিনে যখন করব তখন লাগতেছে 35 জন। তাহলে আগে লাগতো 30 জন, সময় কমানোর কারণে লাগতেছে 35 জন। তাহলে আসলে কি নতুন জি। করে আরো 5 জন আমাকে আনতে হচ্ছে না? বলেন তো, জি। তাই কিনা? মাইনাস করতে তাহলে হবে। আমাদের এই পার্থক্যটাই হচ্ছে নতুন কতজন আসবে। পার্থক্য কত? 35 মাইনাস 30। এই হচ্ছে উত্তর। ক্লিয়ার? বলেন বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। জি এবার স্যার। আমরা একটু পরের অঙ্কটাতে যাব। এই অঙ্কটা পারবেন, অলরেডি একাধিকবার আমি সমাধান করে ফেলছি। জি স্যার, নিচের জি পারবো। স্যার, পারবো। ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম? তাহলে এখানে আমরা প্রথমত বৃহত্তম যদি চাই তাহলে প্রতিবার আমরা কি নেব? বড় দুটো নেব। তাহলে এখানে 3/4, তারপর হ্যাঁ, সাথে কোনটা তুলনা করব? 5/6। 5/। এরপর আমাদের কাজ হচ্ছে আড়াআড়ি গুণ করা। তাহলে আমাদের এখানে 20, এখানে হচ্ছে 18। আমাদের চাইছে বৃহত্তম, তার মানে কি 20-এর নিচে যেটা এটি বড়। বড়। তার মানে 5। ওটাকে আমরা নেব। রাইট? এর সাথে তুলনা করব পরেরটা, 7/9। এবার আমাদের কাজ কি? যথারীতি কে আড়াআড়ি গুণ করা। তাহলে 6×7 = 42, 5×5 = 45। এই দুটোর ভিতর বড় হচ্ছে 45, তার মানে তার নিচেটা আমরা নেব 5/6। এরপর আমরা লাস্টেটা তুলনা করব 11, 18। 11, 18 যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে? দেখেন 5×8 = 40, শূন্য হাতের 4, 5 × 5 + 4 90। কত? 90। রাইট?
আর এটা জি কত 600। তাহলে এই 63। দুটো বড়কে 40। তার মানে ফাইনালি আমাদের উত্তর কি, এটি বৃহত্তম। ক্লিয়ার? যারা আজকে প্রথম জি স্যার। ক্লাস, তাদের ক্ষেত্রে বলি, যদি ভগ্নাংশে কখনো বৃহত্তম চাই তাহলে প্রতিবার প্রথমে দুইটা নেবেন। যেমন প্রথম দুইটাই আমরা নিলাম, নেওয়ার পর এই দুটো থেকে একটা বিজয়ী হবে। বিজয়ী কিভাবে করবেন? আর আর এ গুণ করবেন, উপরে গুণফল দেখবেন, বৃহত্তম চাইলে বড়টা বিজয়ী, ক্ষুদ্রতম চাইলে ছোটটা বিজয়ী। তাহলে এখানে বৃহত্তম চাইছে, বিজয়ীকে এটা। পরে এই বিজয়ীকে নিয়ে মানে প্রতিবার দুইজনের বেশি ফাইট করতে পারবে না। তাহলে এই দুটো থেকে বিজয়ী হলো এ, এর সাথে এবার ফাইট করবে কি, পরের জনের সাথে। তাহলে পরের জনের সাথে ফাইট করতে গিয়ে আমাদের গুণফল এটাই আসছে, তার মানে কি এই 5.6ই আমার বিজয়ী হয়েছে। এই বিজয়ীকে নিয়ে পরের জনের সাথে ফাইট করাবো, পরের জনের সাথে ফাইট করায় দেখলাম শেষ মুহূর্ত মুহূর্ত পর্যন্ত সেই বিজয়ী। তার মানে আমাদের উত্তর হচ্ছে কত, 5/6। বলেন ক্লিয়ার কিনা? জি জি স্যার, ক্লিয়ার? স্যার ক্লিয়ার। ক্লিয়ার। ওকে, মাশাল্লাহ। এবার আসেন, বার্ষিক শতকরা কত হার সুদে 425 টাকা 3 বছরে সুদে আসলে 476 টাকা হবে? এই অঙ্কগুলো কিভাবে করেন আপনারা, বলেন? আগে সুদ আসল আলাদা করতে হবে। আমাদের এটা দুটো মেথডে অঙ্ক করতে পারে। একটা হচ্ছে বেসিক থেকে বুঝে বুঝে, কথা বুঝতে পারছেন? আরেকটা হচ্ছে রুল। এখানে মজার ব্যাপারটা কি জানেন, রুল যে ব্যবহার করবেন এটাও আন্তর্জাতিক ভাবে স্বীকৃত, এটা আসলে শর্টকাট বলতে ব্যাপারটা এমন কিছু না। আবার বেসিক যেটা, এটাও তো আমরা কোথায় কোথায় করেছি, শতকরাই করেছি। আমরা এই বেসিকটা অলরেডি লাভ ক্ষতিতে করেছি। আপনাদের দেখবেন প্রাইমারি নিবন্ধনের ব্যাচগুলোতে লাভ ক্ষতি শতকরার ক্লাস চলতেছে। তার মানে কি অলরেডি এই জায়গাগুলোতে আমরা করে আসছি। কথাটা ক্লিয়ার? তার মানে হচ্ছে জি স্যার। আমি যে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে বেসিক অ্যাপ্লাই করেও সহজ হবে, রুল অ্যাপ্লাই করেও হবে। তবে যারা অনেক বেশি দুর্বল তারা রুল ব্যবহার করতে পারেন, এটা খারাপ না, এটা বিরোধিতা করার কোনো সুযোগ নেই। কিভাবে? এই যে দেখেন, এখানে চাইছে কি অঙ্কে, যেটা চাইছে এটা কি, আর বার্ষিক শতকরা কত হার সুদে, শতকরা কত হার সুদে। তার মানে কি শতকরা হার চাইছে না, বলে? জি স্যার। তাহলে আর এই ক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে সুদ ইনটু 100, আসল ইনটু কি, সময়। এখন বলতে পারেন এটা মনে রাখা কঠিন, মনে রাখা কোনো কঠিন না, খুবই সিম্পল ব্যাপার। আমার ক্লাস যখন করবেন, সম্ভবত প্রাইমারি বেসের সামনের ক্লাসে আমি পড়াবো, এগুলো আপনার জীবনে চাইলেও ভুলতে পারবেন। দেখেন, তাহলে এখানে আমার আসলটা কিন্তু কত, 425। 425। সময়টা কত, 3 বছর। আর সুদ আসল কত, এত। এখানে শুধু একটা বেসিক মনে রাখবেন, যে সুদ আসল থেকে সুদ যদি বাদ দেই, সরি আসল যদি বাদ দিই, তাহলে আমার কি থাকবে বলেন তো, সুদ থাকবে। সুদ থাকবে। এই অঙ্কে কিন্তু কোথাও সুদ দেওয়া নাই, কিন্তু সুদ আসল দেওয়া আছে। তাহলে সুদ আসল যেহেতু দেওয়া আছে, তাহলে আমাদের এখানে সুদটা কত আসবে, সুদ আসল হচ্ছে 476, আর আসল হচ্ছে মাইনাস কত, 425। 6 425। থেকে 5 গেলে কত, 1। এখানে 7 থেকে 2 গেলে কত, 5, তাই না? জি স্যার, 7 51 থেকে টাকা। 2 গেলে আমাদের 5, তাহলে 51। তাহলে এই 51 এখানে বসান। আসল কত, 425। 25। সময় কত আমার, 3। যদি সময় 3 হয়, 3 দিয়ে এটাকে কাটেন, 3 3 থাকে কত, 2, 3 7 21। এটা দিয়ে যদি এটা কাটেন, তাহলে দেখেন 5 7 35, 5 হাতের 3। তাহলে এখানে 5 আর 3 কত, ও সরি, এটা দিয়ে এটা কাটবো না, একটু জাজমেন্ট, আমরা ঝামেলা করব না। দেখেন, স্যার 25 দিয়ে কাটি আমরা, 25 এখানে দিয়ে কত স্যার 100 আসছে কাটি আমাদের, 4 বার। 17 আসছে না? আপনি 25 দিয়ে কাটে ছোট করেন, কথা বুঝতে পারছেন কিনা? তাহলে একটা 100-তে থাকে 4টা, তাহলে 4টাতে থাকবে কত, 13 বার স্যার। 16টা। 13, ওইটা হচ্ছে 16টা একটা কত, 17টা, তাই কিনা? আর এখানে থাকবে ও কত, স্যার। জি 5টা। স্যার, স্যার 16। তাহলে 17 17 জি স্যার। কাটা, তাহলে আমার কত হয়? বলেন এইটুকু বুঝতে পারছেন কিনা? স্যার 100-তে 25 তো 4 বার থাকে, 5 বার না তো। জি হুম, স্যার। ও সরি, এটা 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 4 বার, আমাদের উত্তর হবে 4%। ক্লিয়ার? বলেন এইটুকু ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে। এখন ব্যাপারটা হচ্ছে এটা বেসিক থেকে কিভাবে সমাধান করবে। বেসিক থেকে সমাধান করতে হলে ঐকিকে যেতে হবে। আপনারা কি একটা জিনিস পার্থক্য তো জানেন, মনে আছে কি আপনাদের, লাভ ক্ষতির শতকরার সাথে সুদ কথার আসলে মৌলিক পার্থক্যটা কি? সময় সময়, ইয়েস। আর সুদের হার। আপনারা মনে রাখতে পেরেছেন, এটা কি, সময়।
যে সময়টা যদি এককে নিয়ে আসেন তাহলে বাকি অঙ্ক হুবহু কার মতো, শতকরা এবং লাভ ক্ষতির মতো। আপনার সুদ কষা অঙ্কে যদি সময়ের হিসাবটাকে কোথায় নিতে পারেন, একে নিতে পারেন, কারণ লাভ জি ক্ষতি স্যার। শতকরাতে কোনো সময় থাকে না। কথাটা ক্লিয়ার? জি ওটাকে স্যার। যদি একে আয়না বাদ দিয়ে দিতে পারে তাহলে বাকি অঙ্কটা কার মতো, লাভ ক্ষতির মতো, সুদ কষার লাভ মতো, ক্ষতির সরি মতো। শতকরার মতো। যেমন এখানে দেখেন তো, আমাকে এখানে এই যে সুদ আসলটা এটা কয় বছরে দেওয়া, 3 বছরে। 3 বছর। 3 বছর। আমি ধরে নি আমি সুদটা বের করলাম, সুদটা বের করলাম, কারণ এখানে ঝামেলা তো সুদটা নেই নাকি, সুদ আসলের ভিতর সুদ জি আছে না। জি তাহলে সুদটা যদি আমি বের করি তাহলে এইটা আর বিয়োগ করলাম না, 51 আসবে না, বলেন তো। জি জি, এটা এখানেই জি তো 1 বছর স্যার। সময়টা বানানো জড়িত, যায়। এটা কয় বছরের, 3 বছরের। 3 বছর। 3 বছরের। তাহলে এই 3 দিয়ে যদি আমি ভাগ করি এটা কি আমার 1 বছর আসতেছে না, বলেন তো। হুম? জি জি 17। 3 17 তাহলে 17। কি এটা কি সুদ কষার শর্তটা শেষ হয়ে গেল, বলেন শেষ জি হলো স্যার। কিনা। শেষ। আমি যদি এক সময়টা শেষ। বছরে আনলাম, 1 বছরে, যারা নতুন বুঝতে না পারলে আমাকে একটু কমেন্টে জানান প্লিজ, কোনো সমস্যা নেই, আমি আপনাকে হেল্প করব। এখানে মেইনলি কথা হচ্ছে, এখানে সুদ দেখেন, সুদ আসল যেটা এটা হচ্ছে 3 বছরে। এখন যদি সুদ এটা আমরা সুদ পেলাম কত, 51। 51 তাহলে টাকা। 3 যদি সুদ হয় আমার 51, তাহলে 1 বছরে কত হবে, 3 দ্বারা ভাগ, 17। তাহলে কত, 17। ক্লিয়ার? তাহলে এক হুম। জি বছরে স্যার। এবার আমাকে বলছে শতকরা হার, তাই কিনা। তাহলে জি স্যার। আমরা শতকরা হ্রাস, শতকরা বৃদ্ধি, শতকরা লাভ, শতকরা ক্ষতি কিসের ওপর ধরি, আগের মূল্যের উপর। আগের মূল্য, কিসের জি উপর? স্যার, পূর্ব মূল্য। পূর্ব পূর্ব মূল্য। মূল্য। যেমন আমরা যখন পূর্বমূল্যের উপরে। শতকরা লাভ ব্যবহার করি তখন আগের মূল্যটাকে ক্রয় মূল্য, আগে কিনতে 100 হয় পরে ক্রয় বিক্রি। মূল্য। তার মানে কি জি আগের স্যার। মূল্য, ক্রয় মূল্য। আমি যদি ক্রয় মূল্য। শতকরা ক্ষতি বের করি, আগের মূল্য কি, ক্রয় মূল্য, কারণ আগে কিনি ক্রয় পরে মূল্য। বিক্রি করি। আমি বিক্রি। যদি বিক্রি করি। শতকরা বৃদ্ধি বের করি তাহলে কি, এটা কি, ধরেন জনসংখ্যা বৃদ্ধি বের করব, তাহলে কি বছরের পূর্ব শুরুটা যেটা পূর্বমান জনসংখ্যা পূর্বমান। এটাই আগের মূল্য, তাই কিনা। আমি ধরেন জি একজনের স্যার। বেতন বৃদ্ধি বের করবো শতকরা, তাহলে তার আগের মূল্য কোনটা, মাস, বছরের শুরুর বেতনটা বা মাসের শুরুর বেতনটা, তাই কিনা। পরে বৃদ্ধি পাওয়ার পর যেটা হবে এটা পরের। এইটুকু বুঝতে পারছেন কিনা? জি জি স্যার। স্যার। ওকে। তাহলে এখানে তো শতকরা হার বের করতে হবে, শতকরা সুদ। তাহলে সুদটা, শতকরা সুদ বের করা মানে কি, এটা আগের মূল্যের উপর বের করবো না, শতকরা মানে কি আগের মূল্যের উপর। তাহলে আগের মূল্যটা এখানে কত ছিল বলেন তো, 425 টাকা থেকে 425। আমি 17 টাকা কি সুদ পেলাম না, বলেন। জি স্যার। জি স্যার। তাহলে এটা যদি শতকরায় হয় তাহলে কত হবে দেখেন, এটা দিয়ে আমরা কত কাটছিলাম সম্ভবত, আহ, আর 100 দিয়ে ছিলাম 25। যে এখানে মনে হয় 100 আমাদের দিয়ে হার ছিল 25 কে টোটাল কাটছিলাম। 25 দিন, তাই না, 25, 17। জি স্যার। নাকি কত আসছিল, 17 দিয়ে ওইটা কাটতে গিয়ে, 17 ছিলাম আসছিল স্যার। 425 17। 25 যায় 17 এটা বার। কি, যে স্যার এটা তো, এটা 125-এর আরো মধ্যে ইজি 25 ভাবে যায় কাটা 17 যায়। বার। চারশো এটা তো পঁচিশ আরো দেখো, ইজি ভাবে কাটা যায়, যেমন এটা 25 দিয়ে হচ্ছে আমি 100 রে আমাদের, কাটলে 4 দেখেন, বার, ওকে, 25 দিয়ে প্লিজ 425 একটু রে খেয়াল কাটলে করে 17 দেখেন, বার। তাহলে এটা কাটলে আমাদের কত আসছে, 4%। আমার কথা হচ্ছে অঙ্কটা ক্লিয়ার কিনা এটা বলে, জি স্যার। এই জি স্যার। বেসিকটা জি স্যার। ক্লিয়ার কিনা এটা বলে, বেসিকটা ক্লিয়ার। জি স্যার। জি স্যার। শুনেন, না বুঝলে আমার সাথে কথা বলেন, এইটুকু ক্লিয়ার কিনা বলেন, বাকিরা একটু কমেন্টে বলেন জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার। ওকে, ঠিক আছে। আমি যখন মূল ক্লাস শেষ করব তখন এগুলো আরো ভালো বুঝতে পারবেন, প্রশ্নের ভিতর তো। এখন দেখেন তো এখানে কি বলছে, একটি সুষম বহুভুজের একটি অন্তকোণের পরিমাণ 144 হলে, আপনাদের কি এই বহুভুজের অঙ্কগুলোর কথা মনে আছে, বলেন, মনে আছে। এখানে আমি কি বলছিলাম বলেন তো, যে এটা হচ্ছে আমার, কে ধরেন সুষম বহুভুজ, আমি জাস্ট আমার মতো করে রাখলাম, এটা সুষম হয় না, এরকম একটা বহুভুজ, এটা আমি পঞ্চভুজ আঁকছি, এখানে তো আর কোনো ভুজের সংখ্যা বলে নাই, বলছে জাস্ট বোঝানোর জন্য আমি একটা জি জি না। এঁকে নিছি। এখানে বলছে এটার অন্তকোণ এই 144 ডিগ্রি। 44 তাহলে ডিগ্রি। এই পুরোটা আমার কত হবে বলেন তো, পুরোটা 180। তো 180, তাই না। জি। জি স্যার। জি এই স্যার। পুরো সরলরেখা বরাবর একটা কোণের মান কত, 180। তাহলে আমার এটা দেখেন তো বহিস্থ কোণের মানটা কত হবে, 180 থেকে যদি 144 বাদ দেয়
ছয় হাতের এক 36। কত 36। 3 36 না? বলেন। তাহলে এই বাহিরেটা 36 ডিগ্রি। এখন প্রশ্ন করেন যে 36 ডিগ্রি কেন বের করলাম? কারণ আমরা বাহুর সংখ্যা বের করার সূত্র হচ্ছে 360 ডিগ্রিকে আমরা বহিস্থ কোণ দ্বারা ভাগ করি। কি করি বলেন তো? বহিস্থ কোণ দ্বারা কোণ দিয়ে ভাগ ভাগ করে। করি। এই তো মূলত, নাকি বলেন? তাহলে আমার তো জি এখানে স্যার। বহিস্থ কোণ দেওয়া ছিল না, ছিল বলেন অন্তস্থ কোণ দেওয়া হ্যাঁ। আছে। এই কারণে আমরা জানি যে অন্তস্থ কোণটা পাবো কিভাবে, বহিস্থ কোণটা পাবো কিভাবে। এই যে মাঝখানে যে অন্তস্থ কোণ আছে, এটা 180 থেকে যদি আমি বিয়োগ করি, তাহলে পেলাম কত? 36। তাহলে 360 ডিগ্রিকে 36 দ্বারা ভাগ করলে কয়টা আসে? 10 আসে না? তাহলে বাহুর 10টি। সংখ্যা কয়টা 10। বলেন? 10টা। তার মানে এই চিত্র কিন্তু এটা হবে না, 10টা বাহু দ্বারা যেটা ওই চিত্রটা হবে। বলেন বুঝতে পেরেছেন কিনা? জি জি স্যার। স্যার। বাকিরাও একটু কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা, দ্রুত কমেন্ট করেন। এটা নিয়ে আমি অনেকবার আলোচনা করেছি আপনাদের, সো আপনারা একটু চেষ্টা করবেন এইগুলো ভিডিওগুলো শুরু থেকে 1 নাম্বার থেকে দেখার। যে এই অঙ্কটা কেমনে করবেন বলেন তো? এই অঙ্কটা কিন্তু আসলেই একটু বড় অঙ্ক, এবং প্রাইমারিতে দুটো বড় অঙ্ক ছিল, এর আগে একটা করিয়েছি, এটা একটা। এখন এটার প্রথম যেটা লিখিত মেথড, এটা তো আপনারা বুঝতেই পারছেন যে এখানে এগুলো যা যা গুণ আকারে আছে তাদেরকে কি করতে হবে? গুণ করা শেষ করতে হবে। যেমন এমন এখানে কত 5x, এখানে কত 2x মাইনাস 17 প্লাস 1। তাহলে +1। আপনাকে কি করতে হবে বলেন তো? এখানে ধরেন এটা দ্বারা এটাকেও একবার গুণ করতে হবে, এটাকে একবার করে। তাহলে আপনার আসতে আছে কত? 4x²। তাহলে 4x 4 স্কোয়ার। সাতা 28 28। এক্স। এবার একে দ্বারা একেও একবার গুণ করতে হবে, একেও একবার গুণ করতে হবে। তাহলে করে এটা এটা গুণ করলে কত? -29x। কত হচ্ছে বলেন তো? 29x। 29 মাইনাস কেন? এই যে প্লাসে মাইনাসে মাইনাস। আবার এর সাথে গুণ করলে মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস হবে। তাহলে 7 নং 63 3 হাতের 6, 7 গুণে 14 আর 6 কত বলেন? 14 হচ্ছে 20। তাই কিনা? এই পাশে আপনি পেলেন। তাহলে এই পাশে কি করবেন? ওই সেম, এই দুটোকে গুণ করে। তাহলে 4x²। এটা কত হবে বলেন? 10x। -10x। তাহলে এটা দ্বারা একে গুণ করেন, তাহলে 17 দুগুণে কি? 34, প্লাসে মাইনাসে মাইনাস। মাইনাস। আবার এটা দ্বারা একে গুণ করেন, আমার কত হচ্ছে? মাইনাসে মাইনাসে প্লাস। 5 সাতা 35, 5 হাতের 10। তাহলে কত? 5 কে 5 আর 3 10। কত? আর এখানে আছে 1। রাইট? জি এখন স্যার। আপনারা সমীকরণের একটা জিনিস জানেন যে এখানেও 4x² প্লাস আছে, এখানেও প্লাস। যদি উভয় পাশে একই সেম সংখ্যা, যদি দুই জায়গায় কি থাকে, যোগ থাকে, বাদ দিয়ে দিতে পারেন। দুই জায়গায় যদি বিয়োগ থাকে, বাদ দিয়ে দিতে পারেন। দুই জায়গায় গুণ থাকলে বাদ দিয়ে দিতে পারেন। ভাগ থাকলেও বাদ দিয়ে দিতে পারেন, কারণ ওটা ওই পাশে নিলে বিয়োগ হয়ে বাদ যাক, অথবা আপনার ভাগ হয়ে বাদ যাক, ও বাদ বাদ যাবে। তাহলে আমরা এটা বাদ দিয়ে দিই, কি বলেন? আমরা লাইন বাড়ালাম না, কারণ ও পাশে নিলে তো মাইনাস হবে, তাহলে প্লাস মাইনাস তো এমনিই কাটা যাচ্ছে। কি বলেন? জি তাহলে স্যার। জি স্যার। আমাদের এখানে কত যাচ্ছে? এটা যদি আমি হিসাব করি, 16, 17, 7 হাতের 1 3 4 5, তাই কিনা? তাহলে এখানে 57x কিন্তু একটা মাইনাস থেকে যাচ্ছে, এখানে এখানে মাইনাস আছে। এরপর আমি ওটাকে ওপাশেও নিয়ে নিতে পারি, বা একটা লাইন বেশি করে লিখি, না হলে আপনারা আবার কেউ কেউ বুঝবেন। তাহলে এখানে আস্তে আস্তে 44x। ক্লিয়ার? আর 85 এক কত? 86। এখন আসে এটাকে যদি এই পাশে আনি, এটাকে যদি ও পাশে নেই, তাহলে 57x প্লাস প্লাস। 44x। আর এখানে 86, তারপর কি -203। তাহলে একটু বিয়োগ করি তো আমরা। বিয়োগ করলে কি দাঁড়াবে বলেন? এখানে 4 7 কত? 11 1, তাই কিনা? ও সরি, বিয়োগ তো করতাম আমরা। বিয়োগ যদি করি, তাহলে 7 থেকে যদি 4 চলে যায় কত? 3 না? বলেন। জি। তাহলে 5 থেকে যদি 4 চলে মাইনাস। যায় কত হয়? তাহলে 1। -13x। বলেন এইটুকু বুঝতে পারছেন কিনা? জি এরপর স্যার। আমাদের এই পাশে যদি 13 থেকে 6 যায়, তাহলে 7 না? এখানেও কিন্তু আমার মাইনাস জি থাকবে, কারণ স্যার। বড়টার আগে মাইনাস। তাহলে 7 যদি হয়,
তাহলে খেয়াল করে দেখেন, এখানে আমার কি হাতের এক, তাহলে 9 না? বলেন। আপনি জি সরাসরি স্যার। 203 থেকে যদি আপনি 86 বাদ দেন, তাহলে 13 থেকে 6 গেলে কত? 7। হাতের এক 9, তাহলে কত থাকে? এক হাতের এক, তাহলে কত আসতেছে? 117। 100। 117। দেখেন, এবার 117 আমি এখানে পেলাম। তাহলে দুই পাশে মাইনাস আমি বাদ দিয়ে দিতে পারি না? কারণ উভয় পাশে -1 দ্বারা গুণ করলে অটো বাদ যাবে, এমনি বাদ দিয়ে দিলাম। তাহলে আমার শুধু এক্স এর মানটা যদি আমি বের করতে চাই, 117কে 13 দিয়ে তো ভাগ করলেই হচ্ছে, কি বলেন? তাহলে 13 দিয়ে ভাগ জি করলে স্যার। আমার কতবার যাচ্ছে? 9 বার, তাই কিনা? তাহলে উত্তর আমার হবে কত? 9। কিন্তু এত বড় অঙ্ক তো আসলেই সময় সাপেক্ষ, এত জায়গা কি আপনি পাবেন? না স্যার। না। বলেন, পাবেন কি? পাওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে আপনি কি করবেন? এখন মূল কথাটা হচ্ছে, যেটা আমি বলি, এটার যে অঙ্কটা অপশন টেস্ট করে আপনি করতে পারেন, কিন্তু মূল ফ্যাক্ট হচ্ছে দুটোর ক্ষেত্রেই সময় লাগবে। কখন সময় লাগবে? যেমন 9 অপশনটা শুরুতেই দিছে, আবার অনেক সময় দেখবে সবচেয়ে কঠিন অঙ্কগুলো অপশন হয় শুরু, না হয় শেষ থাকে। বুঝতে পারছেন? অপশন টেস্টে দেখবেন অনেক বড় অঙ্ক, কারণ তারা কোথাও না কোথাও একটা ফাঁক ফোকর রাখে, ওটা আপনি ক্যাচ করতে পারতেছেন কিনা এটা গুরুত্বপূর্ণ। যেমন এটা 9 দিয়েই প্রমাণ হয়ে যাবে। এই যে দেখেন, এখানে যদি আমি 9 বসাই, তাহলে 9 7, তাই কিনা? এখানে কত আসতেছে? 4 9 36। আপনি তো মুখে মুখেই করবেন, 36। এখানে 29, তাই কিনা? তাহলে আপনার এখানে কত আসছে? 9 থেকে 7 গেলে 2, তাহলে 36 থেকে 29 চলে গেলে কত? বলেন, 7 না? 7। জি স্যার। নাকি বলেন? তাহলে 7 জি। যদি হয়, এই পাশে 14। এখন এই পাশে দেখেন, এখানে 9, 9 দুগুণে 18, 18 থেকে যদি 5 চলে যায় তাহলে কত? 13, নাকি বলেন? জি জি। স্যার। 13 না? আর এখানে 9 দুগুণে কত? দেখেন তো, 18। 18 দুই থেকে গুণ 17 18। গেলে কত? এক। আর কত? বলেন, দুটোই মিলছে কেন? তার জি। মানে উত্তর কত? 9। না। এখন আমার কথা হচ্ছে, যদি আপনি প্রথমটা আর শেষেরটা না পান, তাহলেই হয়তো কেবলমাত্র আপনার সময়টা বেশি লাগবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, জটিল অঙ্কের ভিতরটা সহজ থাকে, ওরা কোনো না কোনো ভাবে সেট করে রাখে। সো ওটাকে আপনি ট্রাই করে অন্তত দেখবেন। আমি কি কথাটা বুঝাতে পারছি? বলেন, বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। জি স্যার। হ্যাঁ। এখানে দেখেন, এর চাইতে বেটার ট্রিক কি আসলেই সম্ভব? একটা প্রশ্ন। এক ভাই বলছেন যে এর চেয়ে বেটার ট্রিক শেখান। হ্যাঁ, দেখেন, এর চাইতে বেটার আপনি পাবেন, কয়েকটা কারণে পাবেন না। নাম্বার ওয়ান হচ্ছে, এগুলো সব দেখেন যে উৎপাদক গুলো একদম দুটো করে রাশি নিয়ে, এই একটা এই একটা, এই একটা এই একটা। যদি সিঙ্গেল রাশির হতো, তাহলে মেমোরিতে সলভ করা যেত, খুব দ্রুত করে ফেলতে পারতেন। এবং উভয় পাশে, এই পাশেও কিন্তু ঘটনা তাই, এক একটা উৎপাদকের ভিতর দুটো করে রাশি, এবং এর ভিতরে আবার অজানা রাশিও আছে। তার মানে কি? এমতো অবস্থায় এর কোনো বিকল্প নাই। শর্টকাট তখনই আসে যখন ভিতরে একটা ছন্দ থাকে। এখানে ওই ধরনের কোনো ছন্দ নাই। আমি কি কথাটা বুঝাতে পারছি? ওকে। জি স্যার। এবার আসেন আমরা এই অঙ্কটা দেখব। পিতা ও দুই পুত্রের বয়স অপেক্ষা মাতা ও উক্ত দুই পুত্রের বয়সের গড় 3 বছর কম। দেখেন, এখানে কে কে আছে একটু ভালো করে খেয়াল করে। পিতা পিতা আছে, পুত্র দুই পুত্র 3। আছে। আবার ওই দুই পুত্র সহ দেখেন মা আছে। দেখেন, দুই পুত্র সহ আবার কে আছে? মা আছে। মা। এখন এই দুটোর ভিতর তুলনা করে দেখা গেল যে এদের পক্ষে 3 বছর করে কম আছে প্রত্যেকের। প্রত্যেকের কয় বছর করে কম আছে বলেন তো? 3 বছর করে। 3 বছর। এখন এর ভিতর আবার পিতার বয়সটা দিয়ে দিচ্ছে। কি দিয়ে দিচ্ছে বলেন তো? পিতার বয়সটা দিচ্ছে, তাহলে মাতার তার বয়স কত? বয়স। এই অঙ্কটা প্রথমত যদি আপনি খেয়াল করে দেখেন, এই যে পিতা এবং দুই পুত্র, অঙ্কটা কিন্তু জটিল। এটা একাধিকবার প্রাইমারিতে শুধু আসছে, অন্যান্য পরীক্ষায় এই টাইপের শর্ট খুব কমে আসে, প্রাইমারিতে একাধিকবার আসছে। দেখেন, এই যে পিতা এবং দুই পুত্র, এদের একটা বয়স আছে, আছে তো? আমরা তো এটা জানি না। কি বলেন, জানি কি? না। না। তারপর যখন মাতার সাথে যুক্ত হলো দুই পুত্র, তখনও আমাদের এখানে একটা বয়স আছে। শুধু আমরা জানি এই দুটোর পার্থক্য হচ্ছে 3। এটার যদি এক্স হয়, এটা x+3, সরি, x-3। -3।
মানে আমি যদি আপনাদের বোঝানোর স্বার্থে বলি, এইটাই তো নাকি বলে? জি স্যার। জি স্যার। এই ছাড়া কি সুযোগ আছে এখানে বলেন তো? বোঝার সুযোগ নাই। না স্যার। কিন্তু আপনি একটা জিনিস বুঝতে পারতেছেন যে এখানে, এই যে এখানে 3 বছর কম আছে, কিন্তু মাকে বাদ দিয়ে পিতাকে বসান, 3 বছর আবার বেড়ে যাবে। বাড়বে কেন? আবার জি স্যার। পিতাকে বাদ দিয়ে মাকে আনেন, আবার 3 বছর কমে যাবে। তাই কিনা বলেন তো? কথাটা ঠিক কিনা? জি স্যার। জি লজিক স্যার। দিয়ে বোঝেন। পিতা 2 পুত্র আছে, মা 2 পুত্র আছে। এখন যদি মাকে সরায় এই জায়গায় পিতাকে বসায়, তাহলে 3 বছর বাইরে যাবে। তাই কিনা? আবার পিতাকে সরায় যদি মাকে বসায়, 3 বছর কমে যাবে। তাহলে ঝামেলাটা কার মাঝে বলেন তো? বাপ মায়ের মাঝে না? জি। জি স্যার। কারণ মা আসলে কমে যাচ্ছে, বাবা আসলে বেড়ে যাচ্ছে। তার মানে বাবার বয়স বেশি, মায়ের বয়সটা কম। এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে। কারণ 2 পুত্রের কোনো ঝামেলা নাই। আছে বলেন? না। না। 2 পুত্র নিয়ে কোনো ঝামেলা নাই। এই জিনিসটা ক্লিয়ার কিনা বলেন? তাহলে এখন ঘটনা হচ্ছে, আপনারা এখানে মায়ের বয়সটা চাইছে, তাহলে মায়ের বয়সটা আপনি কেমনে বের করবেন? মায়ের বয়সটা বের করবেন। আপনারা কি এইটুকু বুঝতে পারছেন যে এখানে বয়স মায়ের চেয়ে পিতার বেশি? জি জি। স্যার। কে কে বুঝেননি বলেন? যে এই অঙ্কে যেহেতু পিতা থাকলে 3 বছর বেড়ে যায়, মা আসলে 3 বছর কমে যায়, তার মানে স্পষ্টতই এখানে কার বয়স কম? মায়ের। ওকে। তাহলে মায়ের বয়সটা কত কম হবে? এই যে পিতার 32-এর চাইতে কম হবে। তাই কিনা? এখন কত কম হবে একটু খেয়াল করে দেখেন। 3 বছর আপনি কম। যে এখানে কয়জনের 3 বছর কমে বলেন তো? এখানে মায়ের 3 বছর কমে যখন মা আসেন, 2 পুত্রের 3 বছর করে কমে নাকি? কারণ এখানে জি স্পষ্ট স্যার। করে বলতে গড়, গড় 3 বছর কম। তার মানে কি? খেয়াল করে দেখেন, এখানে মার বয়স যখন আসে, তখন তিনজনেরই 3 বছর করে কমে যায়। বলেন এটা বুঝতে পারছেন কিনা? তিনজনেরই যদি 3 বছর করে কমে যায়, তার মানে হচ্ছে মা আসার সাথে সাথে এই 3 3 3 টোটাল 9 বছর কমে যায়। তাই কিনা? জি তাহলে জি স্যার। নয় স্যার। বছর কমে যায়, তার মানে কি বাপের বয়স থেকে 9 বছর কম মায়ের, যার কারণে যখনই জি। মা আসে তখন 9 বছর কমে যায়। তাহলে ব্যাপারটা কত দাঁড়ালো বলেন এখানে? কত 23। বলেন, বুঝতে পারছেন কিনা? ক্লিয়ার? জি স্যার। বাকিরা একটু কমেন্টে জানান। অঙ্কটা লজিক দিয়ে করবেন তাহলেই হবে। আমি এই অঙ্কটা এমনিতেও শর্টকাটে যদি করি, তাহলে এখানে কি মায়ের বয়সটা বের করতে বলছে। মানে আগের শর্টকাটে আমরা দেখতাম বেশি যেটা ওটা নিয়ে করতাম, এখানে স্পষ্ট মায়ের বয়স চাইছে, দুটোই সেম। এই কারণে মায়েরটা দিয়ে করবো, যেহেতু মায়ের এখানে আসলে কমে যায়, এই কারণে যা বয়স আছে ওখান থেকে মাইনাস দিব। কম মানে কি? মাইনাস। তাহলে কত মাইনাস হবে? প্রত্যেকেরই 3 বছর করে কম। তার মানে টোটাল কমে কত? 9। 23। ক্লিয়ার? বলেন বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারলে একটু কমেন্টে জানান। ওকে। এবার এই অঙ্কটা দেখেন, 5 জন পুরুষ বা 8 জন স্ত্রী লোক একটি কাজ 14 দিনে শেষ করতে পারলে, 10 জন পুরুষ ও 12 জন স্ত্রী লোক একত্রে কত দিনে করতে পারে? দেখেন তো, এই টাইপের অঙ্ক আমরা কিন্তু বিগত ক্লাসে প্রায় একটা করে, তাই না? তাহলে এটা জি কিন্তু স্যার। 14 দিনে করে। আর এটা 10 জন পুরুষ এবং কে, আমরা এখানে দেখতে পাচ্ছি 12 জন স্ত্রী লোক। এরা যদি একত্রে কাজটা করে, তাহলে কাজটি শেষ করতে পারবে কত দিনে? এই ধরনের অঙ্কের ফ্যাক্টর হচ্ছে, প্রথমটা বা থাকে, পরেরটা কি থাকে? ও থাকে। ও থাকে। আমি আগের ক্লাসে এই ব্যাপারে আপনাদেরকে নিশ্চিত করছি, এটা এমন একটা অঙ্ক, যে অঙ্কটাকে আপনি ডিটেলস থেকে, মানে বেসিক থেকে শর্টকাটে করতে পারবেন না। বেসিক থেকে শর্টকাটে করতে পারবেন না। বেসিক থেকে যেহেতু শর্টকাটে সম্ভব না, এই অঙ্কের ডিরেক্ট শর্টকাট সূত্রটা ফলো করবেন। তো এই শর্টকাট সূত্রের নিয়মটা কি? আমরা প্রথমে কি করব বলেন তো? সবগুলো গুণ করব। প্রথম অংশ গুণ করব সব, তাই না? প্রথম অংশ কি করব? গুণ করব। গুণ করব। এখানে প্রথম অংশ কে আছে? 5 আছে, 8 আছে এবং 14 আছে। 14। ক্লিয়ার? 14। তাই কিনা? এখানে আমি আবারও বলছি, এই এই পুরো প্রথম অংশটা আমরা কি করে ফেলবো? গুণ করে ফেলবো। এরপর আমরা ক্রস গুণ করে, দেখেন, যোগ করব। ক্রস গুণ করে
ক্রস গুণ করে আমরা কি করব, এটা যদি 1 নাম্বার হয় যোগ। আরেকটা ক্রস গুণ করে সেটা হবে কি 2 নাম্বার, এই দুটো যোগ করব। এই হচ্ছে অঙ্ক। ক্লিয়ার? তাহলে ক্রস গুণটা কেমনে হবে, এই টাইপের অঙ্কে একটা পুরুষ থাকলে একটা মহিলা থাকে, পরেও একটা পুরুষ মহিলা থাকে। তাহলে এখানে পুরুষের বিপরীতে কে, পরের স্ত্রী। লাইনে মহিলা। মহিলা। এই বিপরীতের সাথে গুণ করতে হবে। তাহলে তাই যদি হয়, এখানে আমার পুরুষ কয়জন, 5 জন। পুরুষ কয়জন, 5 জন। দ্বিতীয় পাঁচজন। লাইনের এর বিপরীত কে, মহিলা, কতজন, 12 জন। গুণ করেন, 12 জন। যোগ। প্রথম লাইনে 8 জন কি, স্ত্রী লোক, তার বিপরীত নিচের লাইনে কে, 10 জন পুরুষ। তাই কিনা বলেন? জি এবার স্যার। জি তাহলে স্যার। আমরা 5 আর 14, এবং নিচে 5 12 60, 8 10 80, তার মানে হচ্ছে 5 × 8, এগুলো মুখে মুখে করে ফেলবেন কিছু কাজ, 114। তাহলে 40। বলেন তো, আমরা যদি কাটাকাটি করি তাহলে আমরা কিভাবে কাটবো, 10, তাই 10। কিনা, 2, তাহলে কত, 4, 4 দিন। তাই কিনা, 4 দিন। বলেন বুঝতে পেরেছেন কিনা? এটা জি আর স্যার। ডিটেলসে জি গেলাম স্যার। না, এই কারণে গেলাম না, কারণ হচ্ছে এই অঙ্কটা আমাকে সবসময় কিসেই করতে হবে, শর্টকাটে করতে হবে। ক্লিয়ার? বলেন বাকিরা বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। জি স্যার। ওকে, এবার আসেন এই অঙ্কটা। এই অঙ্কটা বলেন তো, এই অঙ্কটার বেসিকটা কি, খুবই সিম্পল। যে এত এ 25 দশমিক এত, তাই না? অথবা জি আপনারা স্যার। এটা দুই, 25 বলতে 2.5, পার্সেন্টেজ মানে কি 1/100, তাই কিনা, আচ্ছা। এটি তো অঙ্কটা। এখন এই জি জি। স্যার। অঙ্কটা কিভাবে করবেন বলেন। এই অঙ্কের প্রথম ইয়েটা হচ্ছে, আপনি চাইলে এই যে 10 দশমিক এত, এটা গুণই লিখে ফেল, কি বলেন, 2.5, নিচে 100 লিখে দশমিক তুলে দিতে পারেন, দেন উপরে দশমিকের পরিবর্তে একটা 1 শূন্য, আবার এখানে কত, এক, দুটো শূন্য আছে, আর দশমিক পর আরেকটা শূন্য, এভাবে তুলতে একটা পারেন, শূন্য। তুলে অঙ্কটা করতে পারেন। আমি কি কথাটা বুঝতে পারছি? জি জি স্যার। স্যার। তাহলে তুলে যদি অঙ্কটা করেন তাহলে কত হচ্ছে বলেন তো। এখানে আমি যদি ভালো করে আপনাকে বলি, যে স্বাভাবিকভাবে 4 25 কত, 100 শূন্য, থাকে কত, 10। তাহলে 25 10 কত, 250, 50 আর কত, 200, 50। তাই কেন? তাহলে এখানে শূন্য কয়টা, 4টা। তাহলে 4। 4 ঘর বামে আমার কি আসবে, দশমিক আসবে, তাই না? এখানে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, তাহলে কত আসতেছে, গড়। 0.26। তাহলে উত্তর হচ্ছে 0.26। এভাবে আপনি চাইলে অঙ্কটা করতে পারেন, বুঝতে পারছেন কিনা? আরেকভাবে আপনি চাইলে অঙ্কটা করতে পারেন, সেটা হচ্ছে, দেখেন তো, এই যে এই জায়গাটায় যদি আপনি 2 ঘরে সেম এক সংখ্যা পর দশমিক, না বলেন তো, জি জি স্যার। স্যার। এক সংখ্যা পর যদি দশমিক হয়, এই দশমিকটা যদি তুলে দেন, ডিরেক্টলি তুলে দিতে পারেন না, বলেন পারেন জি। না? পারি স্যার। তুলে দিলে তো মান সেম থাকবে, কথাটা বুঝতে পারছেন? এখন তাহলে এটা কি 25% মানে কি 4/1 না? জি স্যার। জি স্যার। তাহলে এটাকে যদি 4 ভাগ করেন, আপনার কত আসতে আছে, 4 2 গুণে 8, থাকে কত, 2 26। 24, 4 6 24, বলেন 26 আসলো কিনা? জি স্যার। এখন আপনি হিসাব করেন গড় কয়টা, 2টা। তাহলে 2 ঘর পর 26 রাখেন, এখান থেকে 2 ঘর, দেখেন তো উত্তর হয়ে গেল কিনা। জি স্যার। একটু আপনারা বুঝার চেষ্টা করেন, যে দুটোর সেম দশমিক আছে, যদি একটা কম বেশি থাকতো এই মেথডে আমি যেতাম না, যেহেতু দুটো সেম আছে, তাহলে তো আমি একই সাথে ভ্যালু বাড়ায় দিলাম, কারণ উভয় পক্ষকে আমি 10 দ্বারা গুণ করলে তো ভ্যালু সেম হয়ে যেত, তাই কিনা? এতে জি কি হলো, স্যার। আমার 25% আসলো, আর 25% আসার অর্থই হচ্ছে এটা হচ্ছে মূল জিনিসটা 4/1 তার মানে এর 4/1 নিলেই উত্তর পেয়ে যাব। কিন্তু এরপরেও আমি কি করলাম, আমি
আবার দশমিকতে হিসাব করতে হবে, দিন শেষে হিসাব করে দশমিক বসায় দিতে হবে, কারণ দশমিক তো আমার অঙ্কে থাকতেই হবে। কারণ একবার তুলে দিছি, আবার রেজাল্টের শেষে দশমিকটা নিয়ে আসবো। বলেন, ক্লিয়ার? জি স্যার। জি স্যার। একটু কমেন্টে জানান বুঝতে পেরেছেন কিনা। এবার আসেন, আমরা এই অঙ্কটা দেখবো। এই আবার সুদের অঙ্ক আসছে। এই অঙ্কটা, সুদের হার শতকরা 5 টাকা হলে কত বছরে সুদ সুদ আসলে 5-এর 1 হবে? এই অঙ্কটা কিভাবে করবেন? এই অঙ্কে মেইনলি চাইছে কি বলেন তো? সময়। কি চাইছে বলেন তো? সময়। 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 তাহলে সময় যদি চায়, আপনার কি বের করতে হবে বলেন? সময় চাইলে আপনার আগে সুদ লাগবে 100, তারপর আসল লাগবে, আর হার লাগবে। হার। বুঝতে পারছেন কিনা? এখন এই অঙ্কে শতকরা হারটা দেওয়া আছে কত? 5। 100 তো সূত্রেরই। আসলটা আমার জানা নেই, আছে বলেন? না। সুদ জানা আছে? সুদ তো এক সুদ পাঁচের। কি জানা আছে? না স্যার। জানা নাই। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে আমাকে একটা ধরে নিতে হবে। আমরা কি বলছি, দুটো জিনিসের ভিতর যার সাথে এর থাকে ওটা ধরে নিই। বলেন, ওটা ধরে নেই কিনা? জি জি স্যার। স্যার। এটা তো অনেকবার আমি বলেছি। তাহলে এখানে সুদ আসলটাকে 5 না? জি। এর যে থাকে সে থাকে নিচে, আর আগেরটা থাকে কি লব, উপরে। তাহলে যদি এটাই হয়, তাহলে সুদ আসল যদি আমার ফাইভ 5x। এক্স তাহলে সুদটা কত বলেন? এক্স। এক্স। তাহলে আমার আসলটা কত? 4x। 4x। মানে দেখ। বলেন কথাটা ঠিক কিনা? যদি জি তাই স্যার। হয়, এবার মানটা আমি বসাই দিতে পারি না? এখানে 4x, সরি এখানে হচ্ছে কি শুধু এক্স, বসাই দিতে পারি কিনা? জি স্যার। নিচে হচ্ছে কি জি। 4x। এখন তাই যদি হয়, এক্স এক্স যদি কাটে, তাহলে 4 5 20, তাহলে 20 হলে কত হবে? 5 × 100। তাহলে আমার 100। সময়টা কয় বছর আসতে আছে? 5 বছর। 5 বছর। 5 বছর। বলেন, এইটুকু বুঝতে সমস্যা আছে কিনা? না স্যার। না স্যার। এখন আপনি যদি বলেন স্যার এটা না, এটা যদি আমি শতকরা লাভ ক্ষতির হিসেবে করি তাহলে কেমনে হবে? এটা প্রশ্নটা করতেই পারেন, পারেন না? জি স্যার। আপনি দেখেন তো, এখানে কি পার্সেন্টেজ আছে না? শতকরায় এটার মানে কি বলেন? শতকরার এটা মানে হচ্ছে আসলে 100। সুদ আসল পাঁচ কত? টাকা 100। 100। আসলে 100। আর সুদ হচ্ছে কত? 5। 5 টাকা। 5। এটি তো শতকরা লাভ ক্ষতির ভাষা, তাই না? জি জি স্যার। স্যার। এখন আপনি যদি এখানে খেয়াল করে দেখেন, এখানে কিন্তু অঙ্কে আমার আসল নাই, আছে। আর না এখানে স্যার। যেহেতু বছর বের করতে হবে, তার মানে বছরের প্যাচটাও না। এটা বুঝতে পারছেন তো? জি। জি স্যার। কারণ বছরই বের করবো, তার মানে বছরে কোনো প্যাচ আছে অঙ্কে? থাকার কথা না। কিন্তু একটা জিনিস হচ্ছে, আমার তো এই শতকরা হার বের করতে হলে আমার আসলটা জানতে হবে, না হলে তো আমি হার বের করতে পারবো না। দেখেন তো, আসলটা যা শুধু এভাবে বের করে নেবেন। এটা যেহেতু সুদ আসল, তাই কেন আপনি শুধু 5ও ধরতে পারেন। এটা হচ্ছে সুদ আসল, এটা হচ্ছে আপনার কি আসল, এক। সুদ। তাহলে আপনি চাইলে এক্স বাদ দিয়েও করতে পারেন, আবার এক্স দিয়েও করতে পারেন। আমি কি কথাটা বুঝাতে পারছি? তাহলে কত আসল হচ্ছে? 4 উঠছে। সুদ 4। 4। তাহলে আসল যদি 4 হয়, তাহলে সুদ হচ্ছে কত? 1। জি। এখন আমাদের কথা হচ্ছে, এখানে কিন্তু শুধু বলছে কত বছরে এটা হবে, তাই কিনা? তার মানে কি আসল চেঞ্জের কথা বলে না, এই যে আসল 100 টাকায় থাকলো, তাই কিনা? আসল 100 টাকায় থাকলো, আবার সুদ 5 টাকায়। মানে সেক্ষেত্রে যদি আমার এই যে আসলটা, আমি একটু ব্যাপারটা আগে ক্লিয়ার করে দিই, যে আসল 100 টাকা যদি থাকে, তাহলে আমার সুদটা কত এটা আগে বের করি। এটা কিভাবে বের করবেন বলেন তো? আপনার বলেন তো, এটা কি আসল না? এটা কি সুদ জি না? স্যার। আমরা একটু যদি আসলটা মিলাতে চাই, এখানে 25 গুণ করতে হবে না বলেন তো? এখানেও 25 গুণ করতে হবে না? তাহলে উপরে 25, নিচে কত? 100 না? জি স্যার। তাহলে দেখেন তো, এই 100 টাকায় আসল থাকবে,
আমার সুদটা 25 টাকা হতে হবে। এটা কয় বছর হবে? এটা তো হয়েছিল 1 বছরে। এটা হয়েছিল কি 1 বছরে। তাহলে এটা কয় বছরে হবে? আপনি অঙ্কটা পাঁচ কি বুঝতে বছরে পারছেন? এটা আমার হতে গেলে কি করতে হবে? আমি যদি দেখেন, যদি 5 টাকা সুদ আমার পেতে যদি 1 বছর লাগে, তাহলে 1 টাকা কত? 5 টাকায় 1 বছর লাগবে না? বলেন। তাহলে আমার 25 টাকায় কয় বছর লাগবে? তাহলে কত? পাঁচ পাঁচ বছর পাঁচা তাহলে 5 বছর। আমার মনে হয় কেউ কেউ হয়তো বুঝতে পারেন নাই। হ্যাঁ, পূর্বের নিয়মটাই সহজ, এইগুলো তো একটা ব্যাপার হচ্ছে, আমি একটু বলি। একটা গণিতের মাঝখান থেকে বেসিক বোঝানোটা টাফ। এটা তো আপনারাও বুঝেন, তাই না? কারণ এটার জি স্যার। আগে পরে অনেক আলোচনা আছে, অনেক গল্প কাহিনী আছে। ওগুলো বলে যখন দেখবো তখন দেখবেন যে এগুলো আপনি মজা পাচ্ছেন। আর ওগুলো আমাদের এই শূন্য থেকে জব বেসিক ম্যাথে আমরা ধরে ধরে পড়াই। ওকে, ওকে, ওকে। আমি একটা জিনিস শুধু বলি, এখানে এই অঙ্কটা করতে গেলে ভগ্নাংশের ব্যাপারে একটা ধারণা থাকতে হবে। আমি বলি, এই যে অঙ্কটা আছে না, যেটা এখন করলাম, এটা কিন্তু সবাই পারবেন। যার ভগ্নাংশের উপর পুরো দখল আছে তিনি পারবেন। কারণ এখানে একটা পেজ আছে, এটা যদি সরাসরি আসল দিয়ে দিত তাহলে আরো সুবিধা হতো। তাহলে আমার এই পেজটা থাকতো না। কথা বুঝতে পারছেন? তখন দেখেন, এটাকে যদি আসল ধরতো তখন আমি ধরেই নিতাম যে আমার, দেখেন, 5 টাকায় যদি আমি 1 টাকা সুদ আনতে চাই, এটা হচ্ছে আমার 5 টাকায় 1 টাকার সুদ। এখন এটাকে যদি আমি 100 টাকার হিসেবে আনতে চাই, তাহলে আমার কি করতে হবে? 20 গুণ করতে হবে। তার মানে আমার এখানে হচ্ছে 20। তার মানে হচ্ছে 100 টাকায় তখন আমার 20 টাকা সুদ আনতে, এটা কখন সম্ভব বলেন তো? এখানে আরেকটা বেসিক আমি একটু ক্লিয়ার করি। এখানে কেন এই টাইপের সময় ঢুকতেছে? কারণ হচ্ছে আপনি তো মূল টাকা বাড়াচ্ছেন না, লাভ ক্ষতিতে তো একটা বেড়ে একটা নতুন সংখ্যা দাঁড়ায়। এখানে ব্যাপারটা কি, আসলে 100ই থাকবে, একে জাস্ট আপনি সময় বাড়াবেন। তার মানে ওই সময় বাড়ানোর জন্যই এই ঐকিকটা, যে আমি যদি 5 টাকার সুদ পেতে চাই, তাহলে আমার কি 1 বছরে পাবো, 1 বছরে 5 টাকা পাবো। কথা বুঝতে পারছেন? তাহলে এই জিনিসটা উল্টায় লেগে, যে 5 টাকা পাচ্ছি আমি 1 বছরে, তাহলে আমি 1 টাকা পাবো কত? 1/5। তাহলে আমার 20 টাকা সুদ পেতে গেলে কততে পাবো? তার মানে হচ্ছে, এই যদি এটা আসল থাকতো তাহলে এটা 4 বছর। বলেন বুঝতে পারছেন কিনা? জি স্যার। ক্লিয়ার? প্লিজ। আপনারা শুনেন, সব অঙ্কই ফলো করতে হবে না, আপনারা আপনাদের মতো করে ফলো করবেন। আপনি যারা বুঝতে পারছেন তারা একটু আমাকে রেসপন্স করেন। ওকে। জি স্যার। আহ আজকে আর ক্লাসটা আগাবো না, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি একটু বলে নিচ্ছি, আমার ইচ্ছে ছিল আজকে আপনাদের দুটো প্রাইমারি প্রশ্ন সমাধান করব। কথা বুঝতে পারছেন? কিন্তু বুঝতেই তো পারছেন, শুরুতেই অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, তাই না? এই জি কারণেই স্যার। আজকে আর সম্ভব হলো না। আর আমিও অনেকক্ষণ পরিশ্রম করে ক্লাসে ঢুকতে গিয়ে ক্লাসের মোডটাও কিন্তু পুরোপুরি ছিল না। কারণ হচ্ছে আহ এমন একটা প্রবলেম যেটা সমাধান হচ্ছে না, আবার দেখেন ফেসবুকে আমি লাইভটাও দিতে পারলাম না। ওদিকে তো পোলাপান অনেকে নিয়মিত ক্লাস করে, তারা অপেক্ষা করতেছে। ওভারঅল পুরো সিস্টেমটাই, তবু আমি চাইলাম যে জুমে একটা সুবিধা, জুমে তো আপনারা অনেক পোলাপান যুক্ত হয়েছিলেন, এটা একটা সুবিধা যে অন্তত লাইভটা আমি শেষ করলাম। ঠিক আছে, ওকে। তাহলে আজকে ক্লাসটি এই পর্যন্ত থাকবে। কারো কোনো প্রশ্ন থাকলে এবার একটু বলতে পারে। স্যার ইউটিউবে যে মানে হ্যাঁ, নেক্সট ক্লাস নাই, এটা ইয়া- আগামী কয়েক মাস পর্যন্ত ফ্রি পাবেন। আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি, আপনারা কথা বলতে পারেন। ঠিক আছে।